আসসালামু আলাইকুম। ক্লাস 6 তোমাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমি তোমাদের লাইফ সায়েন্সের ক্লাস শুরু করছি। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো তোমাদের লাইফ সায়েন্স বলবো না, জেনারেল সায়েন্স। তো জেনারেল সায়েন্সের প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হচ্ছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। তো এই কথাটার মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছে দেখো, পরিবেশ এবং জীব। আমাদের পরিবেশের জীবজগৎ দুই প্রকার, একটা হচ্ছে কি প্রাণী জগৎ আর একটা হচ্ছে উদ্ভিদ জগৎ। তো এই উদ্ভিদ এবং প্রাণী জগৎ এরা কিন্তু প্রত্যেকেই একে অপরের ওপর নির্ভরশীল। আমরা নিজেরা কখনোই কেউ স্বয়ংসম্পূর্ণ নয়, সব কিছুর জন্য আমরা একে অপরের ওপর নির্ভর হয়ে বেঁচে থাকি। উদ্ভিদের ওপর যেমন আমরা অনেকাংশেই নির্ভরশীল, তেমনি উদ্ভিদও আমাদের ওপর কিছু কিছু ক্ষেত্রে নির্ভরশীল হয়ে থাকে। তো আজকের এই চ্যাপ্টারে আমাদের পরিবেশের যে পারস্পরিক নির্ভরতা, এটা নিয়েই আলোচ্য বিষয়। তো দেখো, আমাদের চারপাশে যে সমাজ বা পরিবেশ, সেটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখবে যে আমরা কিন্তু একা একা কোনো কাজ করতে পারি না। যেমন ধরো, তোমার বাড়িতে যে প্রতিদিন রান্না বান্না হয় সেগুলো কে করে থাকেন? রান্না কি তুমি করতে পারো? নিশ্চয়ই পারো না। কে করেন? মা, কাকিমা, দাদু, দিদা, ঠাকুমা এরাই করে থাকেন। আবার বাড়িতে যে ছোট ভাই বোন রয়েছে তাদের দেখাশোনা কারা করে? বাবা, কাকু, তাই না? এনারা সব বাড়ির বাচ্চাদের দেখাশোনা করেন। আবার ধরো, তোমার বাড়ির কোনো একটা জলের কল, পাইপ, এই ধরনের জিনিসগুলো যদি খারাপ হয়ে যায়, তখন আমরা কি করি না, তৎক্ষণাৎ কল মিস্ত্রিকে ডাক করি। একইভাবে সাইকেল, তোমার ধরো যে শখের সাইকেলটা রয়েছে, যেটা তুমি চালিয়ে চালিয়ে বেড়াও, সেই সাইকেলটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, তখন কি করবে? তখন কিন্তু আমরা বাবা কাকাদের দিয়ে সেটা সাইকেল মিস্ত্রির কাছে পাঠাই এবং তিনি সেটা ঠিক করে দেন। তাহলে দেখো, এই সমস্ত কাজগুলো করতে গেলে আমাদের কারোর না কারোর উপর নির্ভরশীল হতে হয়। আবার তুমিও ধরো অনেক কাজ করতে পারো বাড়ির, তুমি তোমার ভাই বোনদের একটু একটু দেখাশোনা করতে পারো, মাকে কাজে হেল্প করতে পারো, তো তাই না? তো আমরা সবাই সবার ওপর নির্ভরশীল। তো আমাদের পরিবেশের প্রধান উপাদান, জীবজগতের একটা বিরাট অংশ বলতে পারো, উপাদান না বলে একটা বিরাট অংশ হচ্ছে উদ্ভিদ। তো সেই উদ্ভিদের ওপর আমরা প্রত্যেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল। তো সেটা কিভাবে আমরা নির্ভরশীল সেটাই আমরা আজকে দেখব। খাদ্যের জন্য দেখো, আমরা গাছের ওপর নির্ভরশীল। প্রথম যে নির্ভরশীলতা সেটা হচ্ছে খাদ্য। আমরা যদি খাদ্য না খাই তাহলে কি আমরা বাঁচবো? কখনোই না। কারণ খাদ্য আমাদের কি করে না, আমাদের দৈনন্দিন কার্য করার যে শক্তি, সেই শক্তি যোগান দেয়। তো সেই শক্তি পেতে গেলে আমাদের খাদ্য খেতে হবে। কিন্তু দেখো, আমরা কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না। অর্থাৎ আমরা গাছ থেকে যে সমস্ত খাদ্য তৈরি হয় সেগুলোর ওপর নির্ভরশীল হই। কিভাবে? দেখো, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। মানে আমরা যেভাবে রান্না করে খাদ্য খাই, সবুজ উদ্ভিদ যেভাবে খাদ্য তৈরি করে সেটাকে বলা হয় সালোক সংশ্লেষ। বড় হলে আরও এটা সম্পর্কে আমি ডিটেলসে তোমাদেরকে বোঝাবো। এখন শুধু জেনে রাখো, উদ্ভিদের খাদ্য তৈরির যে প্রক্রিয়া তাকে বলা হয় সালোক সংশ্লেষ। তো এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ যে খাদ্য তৈরি করে, সেই খাদ্য আমরা প্রাণীরা বিভিন্নভাবে, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সেই খাদ্যের উপর নির্ভরশীল। যেমন ধরো, আমরা যারা মানুষ তারা কি, তার মানে আমরা সর্বভোগ। আমরা কি খাই না, আমরা ধরো শাক রান্না খাই, শাক, পাতা, ফল, মূল, এগুলো তো উদ্ভিদের বিভিন্ন অংশ, সেগুলো খাই। যেমন ধরো গাজর, আদা, তাই না, সজনে শাক, কুমড়ো, কলা, এগুলো তো সব খেয়েই থাকি। তার সাথে সাথে আমরা বিভিন্ন মাংসাশী প্রাণীদেরও খেয়ে থাকি। যেমন ধরো ছাগল, তারপরে মুরগি, তাই না, এগুলো আমরা সব খেয়ে থাকি। তো এই সমস্ত দেখো প্রাণীরা যাদের থেকে আমরা মাংস পাই, হাঁস, মুরগি, তো এরা কি খায়
না এরা দেখো ছোট ছোট গাছের পাতা খেয়ে থাকে, কীটপতঙ্গ খেয়ে থাকে। এবার সেই সমস্ত কীটপতঙ্গরা আবার কী খায় যদি দেখি, তাহলে দেখব সেই কীটপতঙ্গরা তারা আবার কি খাচ্ছে, গাছের রস খেয়ে বেঁচে থাকছে। আলটিমেটলি তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, সবাই কিন্তু গাছের তৈরি খাবার খেয়েই বেঁচে থাকে। অর্থাৎ তুমি ধরো, একটা আমি উদাহরণ দিই, তুমি একটা রেস্টুরেন্টে গেছো, গিয়ে বললে আমাকে চাউমিন দিন, 1 প্লেট চাউমিন তুমি অর্ডার করেছো। তো সেই চাউমিনে তুমি চাউমিন খাচ্ছ, চাউমিনে বিভিন্ন ধরনের চাউ তো রয়েছে প্রধান উপাদান, এছাড়াও রয়েছে কি না বিভিন্ন ধরনের সবজি দেওয়া রয়েছে, তাতে চিকেন দেওয়া রয়েছে, ডিম দেওয়া রয়েছে। এবার তুমি এক একটা করে সোর্সগুলো চিন্তা করো। ওই যে চাউমিন, চাউটা তৈরি হয়েছে কি দিয়ে? ময়দা থেকে। ময়দাটা এলো কোথা থেকে? গম থেকে। গমটা এলো কোথা থেকে? উদ্ভিদ থেকে। তাহলে উদ্ভিদের সোর্স পেলাম। নেক্সট হচ্ছে তুমি বিভিন্ন সবজি সেখানে পাবে, মটরশুঁটি পাবে, গাজর পাবে, তাই না? তো এই সবজিগুলো এলে কোথা থেকে? উদ্ভিদ থেকে। এছাড়াও তুমি চিকেনের টুকরো পেয়েছো, চিকেনের টুকরো পেলে কোথা থেকে? চিকেন থেকে। চিকেনটা কি খায় না, চিকেনটা বিভিন্ন দানাশস্য খায়। দানাশস্যগুলো এলো কোথা থেকে? উদ্ভিদ থেকে। আবার ডিম, ডিমটা এলো কোথা থেকে? মুরগি থেকে। মুরগি কি খায় না, দানাশস্য খায়, গাছপাতা রস খায়, তাই না? কীটপতঙ্গ খায়, কীটপতঙ্গগুলো আবার গাছের রস খেয়ে বেঁচে থাকে। তার মানে আমরা প্রত্যেকে খাদ্যের জন্য কিন্তু গাছের ওপরেই নির্ভরশীল। আবার যারা তৃণভোজী প্রাণী, তারা সরাসরি গাছকেই খেয়ে বেঁচে থাকে। যেমন ধরো ছাগল, হরিণ, এরা গাছ লতা পাতা খায়। আবার বিভিন্ন পাখি আছে, শামুক, টিয়া, এরাও বিভিন্ন গাছের ওপর নির্ভরশীল। টিয়া পাখি বা অন্যান্য পাখিরা কী খায়? গাছের মিষ্টি ফল খায়, তাই না? কাঠবিড়ালি কী খায়? গাছের ফল খায়। বাঁদররা কী খায়? গাছের ফল খায়। তো এরা সবাই দেখো খাদ্যের জন্য কিন্তু গাছের ওপর আমরা নির্ভরশীল। তাহলে গাছের ওপর আমরা প্রাণীরা কিভাবে নির্ভরশীল যদি প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করি, প্রথম পয়েন্ট হবে খাদ্যের জন্য নির্ভরশীল, এবং সেটা কিভাবে নির্ভরশীল সেটা আমি কিন্তু ব্যাখ্যা করলাম। এবার দেখি আমরা অন্য আর কিসের জন্য গাছের ওপর নির্ভর করে থাকি। নেক্সট হচ্ছে দেখো, গাছের ওপর নির্ভরশীল হিসেবে আশ্রয়, বাসা বা বাসস্থান। বিভিন্ন প্রাণী তাদের বাসা তৈরি করার জন্য বা থাকবার জায়গার জন্য কিন্তু গাছের ওপর নির্ভরশীল। যেমন ধরো পাখি, সমস্ত পাখিরা কোথায় থাকে না, গাছের ডালে বাসা বাঁধিয়ে থাকে। তো এই বাসা বাঁধানোর জন্য তারা আবার গাছের শুকনো ডাল, পাতা এগুলো ব্যবহার করে থাকে, তাই না? নিয়ে এরা কী করে না, গাছের ডালে বাসা বেঁধে বসবাস করে। আবার দেখো, অনেক প্রাণী আছে যারা গাছের ডালের মধ্যেই থাকে, কোটরে থাকে। যেমন ধরো কাঠবিড়ালি, মাকড়সা, পিঁপড়ে। আবার বাদুড় যেমন বাসা না বাঁধিয়ে গাছের ডালেই ঝুলে থাকে। তো এরকম করে আবার ধরো টিয়া পাখি, বাবুই পাখি, এরা সবাই বাসা বাঁধিয়ে থাকে। তো আশ্রয় বা বাসস্থানের জন্য কিন্তু অনেক প্রাণী গাছের ওপর নির্ভরশীল। আরও যদি অন্যভাবে চিন্তা করি, ধরো কোনো একটা বন, কোনো একটা জঙ্গল, সেখানে কারা থাকে? বড় বড় পশুরাও থাকে, যেমন বাঘ, সিংহ, তাই না? এদেরও আশ্রয়স্থল কিন্তু কি না, ওই বন বা ওই জঙ্গল। কারণ এরা লোকালয়ে থাকে না, এরা কোথায় থাকে না, বড় বড় গাছের যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে এই সমস্ত প্রাণীদের বাসস্থান। তাহলে আমরা প্রাণীরা বাসস্থানের জন্য কার ওপর নির্ভরশীল না, উদ্ভিদের ওপর নির্ভরশীল। এরপর দেখো, আমরা গাছের ওপর আরও একটা কারণে নির্ভর করি, সেটা হচ্ছে ঘর বাড়ি তৈরির উপকরণ। আমাদের বাড়ি ঘর তৈরি করতে গেলে কি লাগে না, কাঠ লাগে। কেন কি কাঠ লাগে তোমরা দেখে থাকবে, যখন কোনো একটা দালান বাড়ি অর্থাৎ ইট পাথরের বাড়ি তৈরি করা হয়, সেখানে কিন্তু প্রথমে কাঠের পাটাতন দেওয়া হয় ছাদ ঢালাইয়ের আগে। তারপরে জানলা দরজা এগুলো করার আগে কাঠ দিয়ে কিন্তু মানে তাদের ফ্রেমগুলো বা তাদের কাঠামোটা তৈরি করা হয়। এছাড়াও পাহাড়ি অঞ্চলে যেখানে ধরো ভূমিকম্পের প্রকোপ আছে, ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে তো পুরো বাড়িটাই কাঠের তৈরি হয়, তাই না? এছাড়াও আমাদের বাড়িতে যে সমস্ত আসবাবপত্র রয়েছে সমস্ত কিছুই কাঠ দিয়ে তৈরি। আলমারি, খাট, তাই না? টেবিল, চেয়ার সবই কাঠ দিয়ে তৈরি হয়। তো আমরা ঘরবাড়ি তৈরির উপকরণ হিসেবে প্রধান কাঁচামাল হিসেবে কিন্তু কাঠ বা গাছের ওপরেই নির্ভরশীল হয়ে থাকি। দেখো, জামা কাপড়ের জন্য কিন্তু আমরা গাছের ওপর নির্ভরশীল। কারণ জামা কাপড় তৈরি হয় কী থেকে? সুতো থেকে। এবং এই সুতোগুলো পায় কোথা থেকে না, সুতো তৈরি হয় তন্তু থেকে।
তো এই তন্তু আমরা কিন্তু কিছু কিছু প্রাণী থেকেও পেয়ে থাকি, আবার গাছ থেকেও পেয়ে থাকি। যেমন ধরো সুতির জামাকাপড় তৈরি করার জন্য যে গাছের তুলো আমরা ব্যবহার করে থাকি তাকে বলা হয় কার্পাস তুলো। তো এই কার্পাস তুলো থেকে সুতির জামাকাপড় যেমনি তৈরি হয় তেমনি তৈরি হয় তা বিভিন্ন ধরনের দড়ি তৈরি হয়, যেমন ধরো নারকেল দড়ি, সুতলি দড়ি, এগুলো কিন্তু তৈরি হয়। এছাড়াও বিভিন্ন ধরনের যে পাটের তন্তু, পাট গাছ, উদ্ভিদের যে পাট গাছ আছে সেই পাট গাছ থেকে পাট তন্তু, যেগুলো জুটের ব্যাগ, জুটের অনেক সুন্দর সুন্দর শৌখিন দ্রব্য তৈরি হয়, তাই না? তো এগুলো পাট তন্তু থেকে তৈরি, এবং পাটের জামা কাপড়ও তৈরি হয়। এখন অবশ্য কৃত্রিম তন্তু অনেক বেরিয়ে গেছে যদিও। এছাড়াও খুব পরিচিত আমাদের যে শিমুল গাছ, সেই শিমুল গাছের শিমুল তুলো, সেখান থেকে আমরা লেপ, তোশক, বালিশ এগুলো তৈরি করে থাকি, তাই না? তাহলে আমাদের পরিধান যে বস্ত্র সেগুলোর জন্য কিন্তু আমরা দেখো গাছের ওপর অনেকাংশে নির্ভরশীল। এরপরেও দেখো আমরা গাছের ওপর আরও অন্যান্য বিষয়ের ওপর নির্ভরশীল হই। যেমন ধরো গাছ থেকে আমরা কি পাই না, আমরা যে কাগজে লিখি খাতায়, সেগুলো আমরা কোথা থেকে পাই না গাছের পাতা থেকে পাই। গাছের পাতা থেকে কাগজ তৈরি করা হয়, তাই না? ধরো এই কাগজ যদি না পেতে তাহলে তোমরা কোথায় লিখতে? তার মানে গাছের ওপর আমরা কতটা নির্ভরশীল। এছাড়াও বিভিন্ন আঠা, উদ্ভিদের যে বজ্র পদার্থ, এই আঠা, গঁদ, রজন যেগুলো, এগুলো আসলে কি জানো তো, উদ্ভিদের বজ্র পদার্থ। আমাদের বজ্র পদার্থ যেগুলোর কোনো দাম নেই, গাছেদের বজ্র পদার্থের কিন্তু অনেক অর্থনৈতিক মূল্য রয়েছে। যেমন ধরো গঁদের আঠা, তারপরে তোমার রজন, এগুলো থেকে না অনেক আঠা পাওয়া যায়, যেগুলো বই বাঁধায় শিল্পে কাজে লাগে। আর যে রজন, যেটা আমরা শাল গাছ, পাইন গাছ এগুলো থেকে পেয়ে থাকি। রজন পাই সাধারণত পাইন গাছের রজন নালী থেকে, শাল গাছ থেকে পাই। এই রজন কিসে কাজে লাগে জানো? এই রজন কিন্তু পালিশ করার কাজে লাগে। তো কাঠের জিনিসকে আরও চকচকে করতে গেলে এই রজন ব্যবহার করা হয়। এছাড়াও তোমরা যে ইরেজার ব্যবহার করো পেন্সিলের দাগ মোছার জন্য, সেটাও কিন্তু রবার গাছ থেকে পাওয়া যায়, যে রাবার, সেখান থেকে আমরা ইরেজার তৈরি করে ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা বিভিন্ন ভেষজ উদ্ভিদ, যেমন ধরো ম্যালেরিয়ার ঔষধ কোথা থেকে তৈরি হয় না, কুইনাইন গাছ। এই কুইনাইন গাছ থেকে, ম্যালেরিয়ার ওষুধ তৈরি কুইনাইন থেকে। কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? কুইনাইন গাছ না, কুইনাইন একটা ঔষধের নাম। এটা সিঙ্কোনা নামক যে গাছ, সেই গাছের ছাল থেকে তৈরি হয়। তার মানে বিভিন্ন ঔষধপত্র তৈরি করতেও আমাদের গাছ কাজে লাগে, তাই না? এছাড়াও তোমার সর্পগন্ধা, বাসক, তুলসী, এগুলো অনেক ভেষজ উদ্ভিদ। এখান থেকে অনেক ধরনের ঔষধ কিন্তু তৈরি হয়, ম্যালেরিয়ার ঔষধ। তাহলে কুইনাইন কোথা থেকে পাওয়া যায় না, সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। এছাড়া উদ্ভিদের ওপর আমরা যেটার জন্য সবচেয়ে বেশি নির্ভরশীল বলতে পারি, সেটা হচ্ছে কি, অক্সিজেন। দেখো আমাদের প্রাণপ্রদায়ী উপাদান হচ্ছে অক্সিজেন। অক্সিজেন ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারি না। আমরা যদি অক্সিজেন না পাই তাহলে কি হবে? আমরা মারা যাব। তো এই অক্সিজেন আমরা পাই কোথা থেকে না, সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির যে প্রক্রিয়া তোমাদের আমি বলেছি, তার নাম হচ্ছে কি, সালোক সংশ্লেষ। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করা ছাড়াও কি তৈরি করে না, অক্সিজেন তৈরি করে। O2 মানে হচ্ছে অক্সিজেনের সংকেত। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি তৈরি করে? অক্সিজেন। আর পরিবেশ থেকে কি নেয় না, কার্বন ডাইঅক্সাইড গ্যাস নেয়। সালোক সংশ্লেষ হতে গেলে কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে সংকেত, CO2। এই কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরের জন্য মোটেও ভালো না। এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু এক ধরনের, কি বলবো, দূষিত পদার্থ বলতে পারো। তো দেখো গাছ এত ভালো পরিবেশ থেকে এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণকে কমিয়ে দিচ্ছে, এবং তার পরিবর্তে কি দিচ্ছে, আমাদের প্রাণের প্রধান উপাদেয় যেটা হচ্ছে অক্সিজেন, সেটা ত্যাগ করে থাকে। যার ফলে আমরা অক্সিজেন অনায়াসে পরিবেশ থেকে গ্রহণ করতে পারি, এবং কার্বন ডাইঅক্সাইডকে আমরা যে ত্যাগ করি
সেটা কিন্তু উদ্ভিদ শোষণ করে নেয়। এইভাবে কি হয় না, আমাদের পরিবেশকেও কিন্তু দূষণমুক্ত রাখে এবং তাজা অক্সিজেনে ভরিয়ে রাখে। তার মানে বুঝতে পারছো যে উদ্ভিদ আমাদের কতটা হেল্পফুল। তাহলে একটি গাছ একটি প্রাণ এমনি এমনি বলা হয় না, তাই না? তো গাছকে বাঁচিয়ে রাখা আমাদের প্রত্যেকের মৌলিক কর্তব্য। কারণ উদ্ভিদ যদি বেঁচে না থাকে তাহলে দেখো এত কিছুর ওপর আমরা যে নির্ভরশীল হচ্ছি, সেই নির্ভরশীলতাটা কিন্তু যদি না থাকে তাহলে আমরা এক পাও এগোতে পারবো না। তাহলে আজকের টপিক থেকে তোমরা জানতে পারলে যে আমরা প্রাণীরা কিভাবে গাছের ওপর নির্ভরশীল হই। তাহলে এখান থেকে যে কোয়েশ্চেনটা করবে সেটা হচ্ছে কি না, বড় একটা কোয়েশ্চেন আকারে পড়তে পারো যে গাছের ওপর আমরা প্রাণীরা কিভাবে নির্ভরশীল হই, একটা একটা পয়েন্ট দিয়ে অ্যান্সারটা লিখবে। এবং পরীক্ষার সময় আলাদা আলাদাভাবেও আসতে পারে যে আমরা অন্যান্য জিনিসের ওপর কিভাবে গাছের ওপর নির্ভরশীল হই, খাদ্যের জন্য কিভাবে গাছের ওপর নির্ভরশীল হই, বাসস্থানের জন্য কিভাবে নির্ভরশীল হই, এইভাবে কিন্তু আলাদা করেও আসতে পারি। তো তোমরা পুরো প্রশ্নটা ভালো করে খাতায় লিখে আমাকে ইনবক্সে সেন্ড করবে।